1980 সনে আমেরিকাতে আসার পর 11 পর্যন্ত আমাদের বাংলাদেশি ছাড়া আর কোনো পরিচয় ছিল না, কিন্তু পরবর্তীকালে আমরা হয়ে গেলাম মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের শক্তি। হয় আমরা পক্ষের, না হলে বিপক্ষের, হয় আওয়ামী লীগ, না হলে অ্যান্টি আওয়ামী লীগ, নাথিং ইন বিটুইন। এবং এই বিতর্কে আওয়ামী লীগ বিশ্বকাপ জয় করেছে এবং বিতর্কটা এখন এতটাই তুঙ্গে, আমি যদি এর একটি গ্রহণযোগ্য তুলনা দেই তাহলে এটাকে বলতে হবে যে ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্টের মতো, যদিও ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্টের মতো কোনো সমস্যা আমাদের নাই। আমাদের দেশটা স্বাধীন হয়েছে 1971 সনে, 48 বছর চলছে। তাহলে 38 বছর পর হঠাৎ কেন মনে হলো যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের শক্তি? কেন মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি যারা, তাদের এই দেশে থাকার কোনো অধিকার নাই, রাজনীতি করার অধিকার নাই? হঠাৎ করে এই থিওরিটা আবিষ্কার করলো কে, কার প্রয়োজনে, কোত্থেকে এটা এসেছে, 11-তে কি হয়েছিল, কেন হয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদেরকে পেতে হবে। হয়তো আমরা ভবিষ্যতে এটা কোন ইতিহাসবিদ গবেষণা করবে, এটা বের হবে যে আসলে এর অন্তরালে কি। কারণ 1983 সন থেকে 1990 এর যে পার্লামেন্ট এরশাদের, সেখানে কিন্তু যাদেরকে তথাকথিত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলে শেখ হাসিনা প্রচার করছেন, এই যে জামায়াত, শেখ হাসিনা কিন্তু কখনোই এই প্রশ্নটির উত্তর দেননি যে তিনি কিভাবে তখন জামায়াতের সঙ্গে বিরোধী দলের সিটে ছিলেন। যদিও ম্যাডাম জিয়া সেই মানে কি এরশাদের নির্বাচনগুলোকে কখনোই সেখানে অংশ নেননি, বরং তিনি প্রত্যাখ্যান করেছিলেন। শেখ হাসিনাই বরং জামায়াতকে সঙ্গে নিয়ে 83 থেকে 90 পর্যন্ত এই এরশাদের পার্লামেন্টে ম্যাক্সিমাম টাইম তারা বিরোধী দলে ছিলেন। তো হঠাৎ করে তাদেরকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বলার কারণটা কি? এটা কি গ্রহণযোগ্য? এটা কি কোনো অ্যাকসেপ্টেড থিওরি, নাকি এটা হচ্ছে ভুয়া? অবশ্যই ভুয়া। তা না হলে পরে এই কথা তো হঠাৎ করে তার মনে হওয়ার কথা নয়। কারণ 38 বছর ধরে যদি তারা যুদ্ধাপরাধী না হয়ে থাকে, তাহলে পরে হঠাৎ 10 বছর পরে যুদ্ধাপরাধী হয়ে গেল কেন? তাদের উপর যে চাপিয়ে দেওয়া যে একটি আইডিয়ালিজম, এটা কিন্তু সম্পূর্ণ কি বলবো, অনৈতিক। কারণ 1991 থেকে 2008 পর্যন্ত যে পার্লামেন্ট, এখানেও কিন্তু জামায়াতের সঙ্গে শেখ হাসিনা কিন্তু একই পার্লামেন্টে ছিল। তো যাদের সঙ্গে একই পার্লামেন্টে, কখনো ক্ষমতায় কখনো বিরোধী দলে, কিভাবে এটা জাস্টিফাইড হতে পারে যে জামায়াত হঠাৎ করেই গত 10 বছর ধরে যুদ্ধাপরাধী দল হয়ে গেল? কিন্তু এতগুলো বছর, 83 থেকে 2008 পর্যন্ত এতগুলি বছর যে পার্লামেন্টে একসঙ্গে জামায়াত, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং অন্যান্য ছোট ছোট দল একসঙ্গে, তখন তারা যুদ্ধাপরাধী ছিল না। এটা কি হয়? হঠাৎ করে কেউ কি মানে কি এই ধরনের থিওরি আবিষ্কার করতে পারে যে তুমি যুদ্ধাপরাধী, তুমি যুদ্ধাপরাধী কারণে, এটা কারণে না? যুদ্ধ অপরাধী তো যুদ্ধ অপরাধী, এর কোনো বিকল্প নাই। তো এর একটি গ্রহণযোগ্য এক্সপ্লেনেশন এখন প্রয়োজন। আপনাদের মনে আছে যে শাহবাগে যে আন্দোলনটা হয়েছিল ইমরানের সরকারের নেতৃত্বে, ইমরানের সরকার তখন এমন একটি আন্দোলনকে সফল করতে পেরেছিল যা সারা পৃথিবী তাজ্জব হয়ে মানে কি দেখেছে। এবং এমনকি নিউ ইয়র্ক টাইমস এর মতো প্রভাবশালী পত্রিকাও তাকে নিয়ে সাব এডিটোরিয়াল লিখেছিল এবং সারা বিশ্বের পত্রিকা, সমস্ত মানে কি রাঘব বোয়াল মিডিয়া আমাদের এই মুভমেন্টটাকে কভার করেছে। এবং তখন এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল শাহবাগে, যারা কিনা ইতিহাস জানেন তারা বলবেন যে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নাৎসিদের যে বিচার কাজ চলছে নুরেমবার্গ ট্রায়ালে, বাংলাদেশে এই শাহবাগে যে আন্দোলনটা হচ্ছিল ঠিক সেই রকম নুরেমবার্গ ট্রায়ালের যে হিমলার, বোরম্যান, তারপরে হিটলার, আইকম্যান, এদের যে বিচারের যে প্রক্রিয়া, ঠিক সেই রকমই কোন বিচার হচ্ছে এই শাহবাগে এবং সারা পৃথিবীর দৃষ্টির কেন্দ্রবিন্দু তখন শাহবাগে। তো ঘটনাটি কি ঘটেছিল? ইমরান সরকারের বক্তব্য তখন এমন এতটাই তীব্র এবং এতটাই প্রাণচঞ্চল যে যেন তিনি মুক্তিযুদ্ধের অধিনায়ক ছিলেন বা সেক্টর কমান্ডার ছিলেন এবং তিনি সচক্ষে দেখেছেন যে এই লোকগুলো মানুষ খুন করেছে এবং এরা হচ্ছে জেনোসাইডার, এদেরকে ফাঁসি দিতেই হবে, না দিলে তারা ঘরে ফিরবে না। তখন এই ঢাকঢোল বাজিয়ে, মোমবাতি জ্বালিয়ে শাহবাগে তরুণ তরুণীরা যারা কিনা এই মুভমেন্টের সঙ্গে জড়িত, এখানে হচ্ছে আসল পয়েন্টটা, আসল প্রশ্নটা যে তাদের বয়স কত,
তারা কি মুক্তিযুদ্ধ দেখেছে আমার মতো? আমি তো মুক্তিযুদ্ধ দেখেছি। 9 মাস আমি রিফিউজি, আমি কলকাতায় ছিলাম রিফিউজি স্ট্যাটাসে, এন্ড উই হ্যাড টু কাম ব্যাক আফটার দ্য ওয়ার ফিনিশড। তো এই প্রজন্ম যারা কিনা শাহবাগের আন্দোলনটা করলো, নতুন প্রজন্ম, তারা কি মুক্তিযুদ্ধ দেখেছে? না। 99.99% যারা কিনা শাহবাগী বলে খ্যাত, তারা কিন্তু মুক্তিযুদ্ধ দেখেনি। তাদের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে। বিশেষ করে ইমরান সরকারের কথা যদি বলি, তার জন্ম 1983 এবং 84 এর দিকে খুব সম্ভব। তাহলে তিনি কি করে জানলেন যে এই লোকগুলো মানুষ হত্যা করেছে? সেটা কি কল্পনা করে বা হঠাৎ করে কার কাছ থেকে শুনে হিন্দু হওয়া যায়, মুসলিম হওয়া যায়, খ্রিস্টান হওয়া যায়? যে জন্মগত খ্রিস্টান, জন্মগত মুসলমান, সে জন্মগত ভাবেই সেটাই তার পরিচয়। কিন্তু হঠাৎ করেই ইমরানের সরকার, যিনি কিনা একটি বিশাল সেক্টর কমান্ডারের ভূমিকায় অবতীর্ণ হলেন, মনে হয়েছিল যেন তিনি নিজ হাতে মুক্তিযুদ্ধ করেছেন এবং এই সমস্ত যুদ্ধাপরাধীদেরকে তিনি রণক্ষেত্রে দেখেছিলেন। সুতরাং এদেরকে গ্রেপ্তার করে এখন তাদেরকে ফাঁসি দিতে হবে। অথচ এই লোকগুলো কিন্তু 83 থেকে 2008 পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে একই পার্লামেন্টে এবং 2010 সালে এদের জন্য আইন বানিয়ে এই শাহবাগ নামের একটি মুভমেন্টকে উস্কে দিলেন শেখ হাসিনা নিজে এবং তার ব্যক্তিগত স্বার্থে। এখানে কি স্বার্থটা কি? ওই ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল এবং দ্বিজাতি তত্ত্ব, সেখানে যে ব্লাড শেডিং, এই যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশ, এর ফলে কি হয়, যারা কিনা স্বৈর শাসক তারা ক্ষমতায় থাকতে পারে অনন্তকাল। এবং নাৎসি জার্মানিতে যেটা হয়েছিল, জার্মানিকে সবচেয়ে উন্নত দেশ বানাবেন হিটলার, সেই জন্য ইহুদিদেরকে মানে হত্যা করতে হবে। আবার যে ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্ট, এখানে যেরকম ফিলিস্তিনদেরকে কিছুতেই তাদের ভূমির অধিকার দেওয়া হবে না এবং ফিলিস্তিনেরাও কিছুতেই তাদের সঙ্গে কোন রকম সমঝোতা যাবে না। তারপরে বলবো যে ইসরায়েল ফিলিস্তিনেরা মাঝে মাঝে কিন্তু আলোচনায় বসে, সেখানে সিজ ফায়ার হয়, তারা হ্যান্ডশেক করে, কথা বলে এবং যত মানুষ তারা এক বছরে খুন করে, আমাদের দেশে নিহতের সংখ্যা কিন্তু তার চাইতে মানে কি বলবো অনেক 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 বেশি। গত 2018 সনে টোটাল ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্টে 400 মানুষের কম নিহত হয়েছে, কিন্তু আমাদের দেশে হয়েছে হাজার হাজার। সুতরাং ধরা যেতে পারে যে আমরা ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্টের চাইতেও ভয়াবহ ব্লাডশেডের দিকে এগোচ্ছি এবং আমাদের যে কনফ্লিক্ট এটা চলবে অনন্তকাল যদি আমরা এটাকে ঠিকভাবে এক্সপ্লেন করতে না পারি। এখন ইমরানের সরকার এরা কিন্তু মুক্তিযুদ্ধ দেখেওনি, করেওনি, কিন্তু কারো কথায় উৎসাহিত হয়ে কিছু উচ্ছিষ্টের জন্য তারা এই মানুষগুলোকে খুন করেছে। এখন আমি বলবো যে রাজাকারটা কি? রাজাকারটা হচ্ছে যে রাওয়ালপিন্ডি থেকে একটা অর্ডিন্যান্স জারি করেছিল জুন মাসে 1971 সালে, যে অক্সিলারি ফোর্স, অর্থাৎ পাক হানাদার বাহিনীকে রাস্তা দেখিয়ে দিবে, তাদের জন্য খানা দানা তৈরি করবে, তাদেরকে সাহায্য করবে, অনেকটা চাকর বাকরের মতো 150 টাকা মাসিক বেতনে সারা দেশ জুড়ে রাজাকার তৈরি করেছিল। এরা ছিল পাকিস্তানপন্থী, এদেরকে সাহায্য করার জন্য রাজাকার বাহিনী জন্ম হয়েছিল। এরা কিন্তু জেনোসাইডার না। সুতরাং এদেরকে ফাঁসি দেওয়াটা হচ্ছে টোটালি একটা লাই, এবং এটা আমি বলিনি, এটা বলছেন ট্রাইব্যুনালের একজন বিচারক, যিনি অনেকগুলো ফাঁসি দিয়েছেন। স্কাইপ কেলেঙ্কারিতে যার নাম এসেছে, যিনি মোটা একটা বই লিখেছেন 600 পৃষ্ঠার বেশি, যিনি অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন, এসকে সিনহা প্রাক্তন বিচারপতি, যিনি ট্রাইব্যুনালের বিচারপতি, যিনি কিনা এখন বলছেন যে এইগুলো হচ্ছে জুডিশিয়াল মার্ডার এবং শেখ হাসিনা এই মার্ডার গুলো করেছে তার নিজের স্বার্থে এবং কার কি রায় হবে সেগুলো শেখ হাসিনা বলে দিতেন, সেই অনুযায়ী তারা কাজ করত। তাহলে এটাই যদি সত্যি হয়, তাহলে শেখ হাসিনাকে এখন ট্রাইব্যুনাল বানিয়ে তার বিচার করতে হবে এবং সিনহারও বিচার করতে হবে এবং সমস্ত ক্রাইমগুলির বিচার করতে হবে এবং শেখ হাসিনার কে ক্ষমা চাইতে হবে এই রাজাকারদের কাছে। কারণ এই তথাকথিত রাজাকাররা কিন্তু মানুষ খুন করে, তারা শুধুমাত্র অক্সিলারি ফোর্স ছিল। এখন আমি এই কথা পিছনে আমার কি প্রমাণ আছে? প্রমাণটা হলো যে শেখ মুজিবুর রহমান, যিনি কিনা মুক্তিযুদ্ধ 9 মাস বাইরে ছিলেন, তিনি কিন্তু খুব একটা জানতেন না যে মুক্তিযুদ্ধ কবে হচ্ছে, কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে। তিনি ওখানে চলে গিয়েছিলেন কেন, সেগুলো অন্য আলোচনা পরে করব। কিন্তু ফিরে এসে তিনি কিন্তু ওই সিমলা চুক্তির সময়ে 1973 সনে এই 195 যারা কিনা সত্যিকারেরই জেনোসাইডার, গণহত্যাকারী, টিক্কা খান, রাউফ ফরমান আলী, তারপরে নিয়াজি, এই সমস্ত শীর্ষস্থানীয় যারা এই পাকিস্তানের হয়ে আমাদের দেশে গণহত্যা করেছিল, হাইয়েস্ট ওয়ার ক্রিমিনাল, এদেরকে সিমলা চুক্তির মাধ্যমে মুক্তি দিয়ে দিয়েছে এবং এদের কোনো বিচার হয়নি। এখন যারা কিনা আইকম্যান, বোরম্যান, হিটলার, হিমলার, এদেরকে মুক্তি দিয়ে এই অক্সিলারি
150 টাকা মাসিক বেতনের এই রাজাকারদের তথাকথিত যুদ্ধাপরাধীদের বিচার করলো শেখ হাসিনা, এটা কি অ্যাকসেপ্টেবল? যিনি ট্রাইব্যুনালের বিচারক SK সিনহা, প্রাক্তন বিচারপতি, আমি মনে করি যে তিনি যে কথাগুলো বলেছেন সেই অনুযায়ী এখন প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনা এগুলো জুডিশিয়াল মার্ডার করেছেন, যে জন্য তার আজকে এই অবস্থা। বাংলাদেশকে বানিয়েছে কমিউনিস্ট রাষ্ট্র, বন্দুকের নলে এবং ডিজিটাল আইন দিয়ে মানুষের মানে সবকিছু খর্ব করছে। এখন শেখ হাসিনার বিচার হবে কবে, সেটাই হচ্ছে আমাদের আসল প্রশ্ন। এবং যারা কিনা 195 জন হাইয়েস্ট ওয়ার ক্রিমিনালকে মুক্তি দিয়েছে, এখন আমি ইমরানের সরকারকে বলবো যে আপনার কি উচিত নয় শাহবাগে আরেকটা মুভমেন্ট করে শেখ মুজিবুরের মরণোত্তর বিচার দাবি করা? দ্যাটস অল।